মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে দাখিল। রিপোর্টে কি আছে জানানো হবে না, চাইলে পাঠানো হবে আদালতে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাহিনীর সম্মান ধরে রাখার আহ্বান। নারায়ণগঞ্জে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৭, দগ্ধ বাকি ৯ জনই সংকটাপন্ন, ছাড়া পেলেন একজন। ৩ দিন পর লিকেজ ঠিক করতে ঘটনাস্থলে তিতাস। অভিযানের প্রতিবাদে দোকান বন্ধ করে রাস্তায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। রাজধানীর গুলশানে ফুটপাত মুক্ত করে পণ্য নিলামে, সদরঘাটেও উচ্ছেদ। এবং ছেলে এরিককে নিয়ে এরশাদের মৃত্যুর ১ বছর পর রংপুরে বিদিশা। জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হবার ঘোষণা। সময় সংবাদে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি মন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছে। তবে রিপোর্টে কি আছে তা জানাবে না কমিটি। মন্ত্রী জানান, আদালত চাইলে প্রতিবেদন পাঠানো হবে। তদন্ত কমিটির প্রধান বলেছেন, তাদের রিপোর্টে পুলিশের ভূমিকা ম্লান হবে না। গত ৩১ জুলাই কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের বয়ান নিয়ে প্রশ্ন ওঠায় ১ আগস্ট তদন্ত কমিটি গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেদিনই সেনা ও পুলিশ প্রতিনিধি সহ ৪ সদস্যের তদন্ত কমিটি শক্তিশালী করে পুনর্গঠন করা হয়। ৩ দফা সময় বাড়ানো এ কমিটি ৩৫ দিনে ৬৮ জনের সাক্ষাৎকার নিয়েছে। মামলার প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাসকে জিজ্ঞাসাবাদ করতেই ২ দফায় সময় বাড়াতে হয় কমিটিকে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তদন্ত প্রতিবেদন মন্ত্রীর কাছে হস্তান্তর করে কমিটি। মন্ত্রী বলেছেন, মামলা বিচারাধীন থাকায় এখনই রিপোর্ট প্রকাশ করা হবে না। এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এ সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দিব। আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবেন অফিসিয়ালি। যাদের নামে রিপোর্ট আসবে এগুলি পরবর্তীতে আমরা আমাদের করণীয় কি সেটা আমরা পরে জানাবো আপনাদের। অন্যদিকে তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, তাদের উপর কোনো চাপ ছিল না। স্যার জানতে চাইতেন যে তোমাদের কোনটা কি পর্যায়ে আছে, কি সমস্যা আছে। রিপোর্টের সম্পর্কে বলা, এই সম্পর্কে কিছু বলার দরকার নাই, তদন্ত সম্পর্কে কিছু বলা দরকার নেই, কিন্তু তোমরা কোনো সমস্যা ফেস করছো কিনা। আমি শুধুমাত্র এক কথাই বলবো যে আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবে তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। গত ৩১ জুলাই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ভ্রমণচিত্র নির্মাণে ৩ সহকর্মীকে নিয়ে ৩রা জুলাই কক্সবাজারে যান তিনি। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটির রিপোর্ট আমলে নিতে আদালত বাধ্য নন বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেন, কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার পাশাপাশি অতিরিক্ত প্রমাণ হিসেবে আদালতেও দাখিল করা উচিত। আইন বাধ্যবাধকতা নয়, যে আদালত যদি মনে করে এবং আদালত যদি সাবমিট করে তাহলে তাদেরকে ডাকতে পারে। আদালতে যে মামলা থাকে, এই এক্সট্রা জুডিশিয়াল কোন কমিটির রিপোর্ট আদালত তো ওই আনলেস ইট ইজ প্রডিউসড বিফোর এন্ড পারসনস আর এক্সামিনড অর ক্রস এক্সামিনড এগুলো থাকবে না। আদালতে যদি তারা সাবমিট করতে চায়, দে উইল হ্যাভ টু গিভ অ্যাজ এভিডেন্স। তদন্ত কাজ শেষ করে রিপোর্ট জমা দিয়েছেন এবং জনগুরুত্বের কথা চিন্তা করে এবং জন আগ্রহের কথা চিন্তা করে রাইট টু ইনফরমেশন আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি তারা তাদের যে ফাইন্ডিংস সেটা চৌম্বক অংশ সেটা প্রকাশ করতে পারে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে যাতে দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা দায়িত্ব পান সে বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সশস্ত্র বাহিনীর পর্ষদের ভার্চুয়াল সভায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর সম্মান ধরে রেখে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। নেতৃত্ব দেবার যোগ্যতা আছে কিনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত দেবার মতো ক্ষমতা আছে কিনা, সেই মানসিকতা আছে কিনা, সেগুলিও আপনাদের বিচারে আনতে হবে। আর আমরা এই দেশ স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। এই শহীদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাসী, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী, নিশ্চয়ই তাদের সেই আদর্শ নিয়েই তাদের চলতে হবে। দেশপ্রেমিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী হবে তারাই যেন দায়িত্ব পায়, যাতে সঠিক পথে বাংলাদেশটাকে তারা ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সশস্ত্র বাহিনী যারা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক, তাদের সম্মানটা বজায় রেখেই তারা যেন আমাদের সেই চেতনা নিয়ে এগিয়ে যেতে পারে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ৩৭ জনের মধ্যে ২৭ জনই মারা গেছেন, একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকি ৯ জনই সংকটাপন্ন। এদিকে এ ঘটনায় দুপুরে বার্ন ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন চকবাজারে অগ্নিকাণ্ডের স্বজনহারারা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বিস্ফোরণে দগ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক জামাতা আইসিইউতে, আরেক জামাতা পোস্ট অপারেটিভে। দুই মেয়েকে নিয়ে হাসপাতালে শঙ্কার প্রহর রৌশনারার। হাহাকার, আর্তনাদ আর অশ্রু সজল চোখ ভারী করে তুলছে চারপাশ। অন্তরিত আল্লাহ জান্ডা রাখছে, কইতে পারি না বাবা। আল্লাহ যদি হালায় থুয়া যায় তো সেন বুঝুন বাবা যে আমার দুইটা সন্তানের আল্লাহ শুনছে, আল্লাহ মুখে বাক্য রাখছে, থুয়া গেছে। চেনা মানুষের মুখের অবয়ব বদলে গেছে আকস্মিক বিস্ফোরণে। চিনতে কষ্ট হচ্ছে স্বজনদেরই। আগুনে পোড়া মানুষের ক্ষত যন্ত্রণায় বিদ্ধ হচ্ছেন প্রতি মুহূর্তে। তবু প্রতীক্ষা আর প্রার্থনা দগ্ধ স্বজন যেন ফিরে আসেন নতুন জীবন নিয়ে। এখনো শোক, হাহাকার আর আর্তনাতে ভারী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। দগ্ধদের স্বজনদের একটাই চাওয়া, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। ওপর আল্লাহ যদি আমার বোন পুত্রের ছায়া দেয়, আল্লাহর কাছে ভিক্ষা চাই বাবা, আর কিচ্ছু না। আমার বাবা এবং নমক নামাই দেন, আমার কাছে বাবা নমক করবেন। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনার ৩ দিনের মাথায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের ব্যবসায়িকরা আশা জাগানিয়া কথা শোনালেন চিকিৎসকরা। একটা পেশেন্ট খুব ভালো আছে, আমরা তাকে হয়তো সেভ করতে পারবো। আর গুলি আর 10টা নিয়ে আসলে কিছুই বলা যাবে না যে তাদের আমি সেভ করতে পারবো কিনা। এদিকে নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় সমবেদনা জানিয়ে দুপুরে বার্ন ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনেরা। ঘটনার পর সরকার একটা তদন্ত কমিটি গঠন করে। আসলে রেজাল্টটা কি আমরা জানি না, এটা শুভঙ্করের ফাঁকির মতো শেষ। দায়িত্ব অবহেলা আসতেছে বারবার ঘুরে ফিরে, তো আমরা চাচ্ছি এরকম যেন কেউ কোনো দায়িত্ব অবহেলা না করুক, যার যার দায়িত্ব থেকে শেষে দায়িত্ব পালন করুক। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনার তদন্ত কোনোভাবেই যেন প্রভাবিত না হয় সে দাবিও জানানো হয় মানববন্ধনে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের 3 দিন পর কারণ উদ্ঘাটনে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুই পাশের গলিতে 4টি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তারা। তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, পশ্চিমতল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনার পর জিএম আব্দুল ওয়াহাবকে প্রধান করে 5 সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছিল। সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে তা বের করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে। পাশাপাশি মসজিদের সামনের রাস্তার জলাবদ্ধতা নিরসন করতে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। যেটা অভিযোগ আসছে যে গ্যাস লিকেজ থেকে হয়েছে, কোনো লিকেজ আছে কিনা, এই লিকেজ থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা সেটাই আমরা আইডেন্টিফাই করতেছি। তিতাসের কাছে যদি যাইতো, আমি তো চ্যালেঞ্জ করলাম যে কোনো খবর আমরা পাইছি অ্যাটেন্ড করা হয় নাই, এটা যদি কেউ বলতে পারে তাহলে যা ব্যবস্থা নেওয়া সেটা আমি নেব। ভ্রাম্যমাণ আদালতের অভিযান হলেই রাস্তা বন্ধ করে আন্দোলনে নামে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। তবে এটাকে মুনাফা লোভী ব্যবসায়ীদের পুরানো কৌশল হিসেবে দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। এদিকে ব্যবসায়ীরা বলছেন, খাতুনগঞ্জে অভিযানের নামে কমিশন ব্যবসায়ীদের জরিমানা করা অযৌক্তিক। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কয়েকদিন ধরে চলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরিমানার প্রতিবাদে সোমবার সকাল থেকে আন্দোলনে নামে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ঝুলিয়ে দেয়া হয় দোকানে তালা, ভ্যান কিংবা ট্রাক রাস্তায় রেখে দেয়া হয় ব্যারিকেড। আমরা পেঁয়াজ মজুতদারি করি না, এখানে পেঁয়াজ কাঁচামাল মজুদ হয় না। আমাদের ক্ষতি হচ্ছে, আমরা দোকান যদি বন্ধ রাখছি আমাদের অবশ্যই ক্ষতি, তবু আমরা মান সম্মানের দিকে তাকাই বন্ধ রাখতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে।
পরে এলাকায় বিক্ষোভ মিছিলও করা হয়। সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীদের দাবি, নৌ কিংবা স্থলবন্দরে অভিযান না চালিয়ে কমিশন ব্যবসায়ীদের দোকানে চালালে এর কোনো স্থায়ী সমাধান হবে না। এই দেখেন চালান, এই আমদানিকারক, ওনারা আমদানিকারক বিশ্বাস করে না, ওনারা বলে আপনার দোকানে মাল পেয়েছি, আপনি জবাব দেবেন। ইনভয়েস দিলাম, চালান দিলাম, উনি ইনভয়েসও বুঝে না, চালানও বুঝে না, ঢুকা মাত্রই কথা ছাড়া জরিমানা করতেছে। তবে ক্যাব বলছে এই আন্দোলন ব্যবসায়ীদের পুরনো কূটকৌশল, নিজেদের অনিয়ম ধামাচাপা দিতেই এই আন্দোলন। এরকম ঘটনাগুলি অনেক আগে থেকে হয়ে আসছে, এটা পুরানো কূটকৌশল। আমরা মনে করি এই কৌশলটা এখন এই সময় এটা কার্যকর না। আর বিশেষ করে পেঁয়াজের মতো বিষয়ে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা এটা কোনোভাবে সফল হবে না। 15 থেকে 20 টাকার পেঁয়াজ 2 সপ্তাহের ব্যবধানে 43 থেকে 45 টাকায় বিক্রি হয়। এরপর অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। খাতুনগঞ্জে 5000-এর বেশি দোকান ও আড়ত রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সদরঘাট থেকে পোস্তগোলা শ্মশানঘাট পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় দখলমুক্ত করেছে বিআইডব্লিউটিএ। বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে জনসাধারণের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়। বারবার উচ্ছেদ করা হয়, দুদিন না যেতেই আবারও গজিয়ে ওঠে দোকানপাট। সদরঘাট থেকে পোস্তগোলা পর্যন্ত 2 কিলোমিটার বন্দর সড়কে উচ্ছেদ আর দখলের খেলা চলছে বহুদিন ধরেই। সোমবার 2 কিলোমিটার সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এভাবেই গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। যানজট থেকে মুক্তি পেতে সড়কটি স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সাধারণ মানুষের। জামই থাকে, মানুষ কিন্তু যাওয়াই যায় না এক হিসাবে। এই জায়গাগুলো যদি এরা ক্লিয়ার করে দেয় তাহলে যাতায়াত করতে পাবলিকের জন্য অনেক ভালো হয়। বিআইডব্লিউটিএ বলছে বারবার দখল হওয়া ঠেকানোর ব্যবস্থা নেওয়া হবে। কতিপয় ব্যক্তি বারবার উচ্ছেদ করার পরেও তারা আবার অবৈধ স্থাপনা করেছেন এবং তাদের বিভিন্ন মালামাল রেখে এই রাস্তাটা শুরু করে ফেলেছেন, যার ফলে আমার 5 মিনিটের যে জায়গাটা সেটি অতিক্রম করতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগছে। আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং আপনার এখানকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি সবার সহযোগিতা কামনা করছি। এ সময় রাস্তার উপর গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জব্দ করে নিলামে বিক্রি করে দেওয়া হয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ফুটপাত দখল করে রাখা নির্মাণ সামগ্রী জব্দ করে সঙ্গে সঙ্গে নিলামে বিক্রি করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশান বনানী এলাকায় এই অভিযান চালায় ডিএনসিসি। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। মেয়র আতিক বলেন, নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে আরও কঠোর হবেন তারা। 4,22,3,4,22,000 টাকায় বিপ্লব এই নিলাম পেলেন। 4,27,000 তুমুল প্রতিদ্বন্দ্বীর ডাক শেষে 5,80,000-এ বিক্রি হলো আনুমানিক 30 থেকে 50 টন রড। আদতে এটি ছিল ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্ধার অভিযান। এই জিনিসটার কিন্তু তার বাপের সম্পত্তি পাইছে রোড, এই রোড কি তার বাপের সম্পত্তি যে রোডের মধ্যে রোয়া রাখবে? ভবন নির্মাণ করতে গিয়ে আশেপাশে এলাকা কিংবা ফুটপাত যেন নিজের সম্পত্তি মনে করেই দখল করে বসে আছে প্রভাবশালী এসব প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের নোটিশ কিংবা গণবিজ্ঞপ্তি কোনো কিছুই যেন আমলে নেয়নি তারা। হুঁশ ফিরেছে তবে জেল জরিমানার পরে। হ্যাঁ, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কাজে বাধা দেওয়ার জন্য। কিন্তু হচ্ছে কি আমাদের কাজের সাথে হচ্ছে কি আমরা রাতেই ঢুকিয়ে ফেলি লিটটা, কিন্তু এখন ঢুকাতে লেট হয়ে যায় আর কি। আমরা যে কোনো কারণে আমাদের কন্ট্রাক্টর সময় মতো লোকটা দিতে পারে নাই, তাকে প্রেশারাইজ করছি, তারপরে লোকটা আসছে। এখানে যে আসে আবার ঢুকায়, আসে আবার ঢুকায়, এরকম হয় বলে কিছু রড এখানে। সোমবারের এই অভিযানে অবৈধ এই দখলদারীদের কেবল জরিমানা করেই ক্ষান্ত হয়নি কর্তৃপক্ষ। নিলামে তোলা হয় ফুটপাত দখল করে রাখা এসব নির্মাণ সামগ্রী। অভিযান তো অনেক, সবই আমরা পরিদর্শন করেছি। 5টি জায়গায় অনিয়ম পেয়েছি, তার মধ্যে 3টি জায়গায় আমরা রড এবং বালি রাস্তায় পেয়েছি। সেই রড বালি আমরা স্পট নিলামে বিক্রি করেছি। প্রথম দিনই এই অভিযানে মেয়রের হুঁশিয়ারি, এমন দখলদারিত্ব আর সহ্য করা হবে না। নগরবাসীর চলাচলের পথ করা হবে নির্বিঘ্ন। আপনারা ব্যবসা করবেন, আপনারা ব্যবসা করুন, কিন্তু কেন ঢাকার রাস্তার মধ্যে আপনারা রড রাখবেন? আপনারা কেন ফুটপাতের মধ্যে আপনারা ইটা রাখবেন? আপনারা কেন ফুটপাতের মধ্যে বালি রাখতেছেন, পাথর রাখতেছেন? আমাদের ড্রেনকে এগুলো জলবদ্ধতা হয়ে যাচ্ছে। এই ধরন থেকে আপনারা বিরত থাকুন, আমি হুঁশিয়ার দিয়ে বলতে চাই। নিয়ম করে প্রতি সপ্তাহে একদিন করা হবে এমন অভিযান। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
ছেলে এরিককে নিয়ে এখন রংপুরে বিদিশা। মৃত্যুর 1 বছরের বেশি সময় পর প্রাক্তন স্বামী হুসেইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করলেন তিনি। তার আগেই সাংবাদিকদের জানালেন জাতীয় পার্টির রাজনীতিতে নতুন করে সক্রিয় হবার কথা। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। ঘোষণা ছাড়াই সোমবার দুপুরে হঠাৎ রংপুরে বিদিশা। এরশাদের বাসভবন পল্লী নিবাসে হাজির ছেলে এরিককে নিয়ে। মৃত্যুর 1 বছরের বেশি সময় পর প্রাক্তন স্বামীর কবর জিয়ারত করতে এসে আগে কথা বললেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। দাবি করেন এরশাদের মৃত্যুর পর প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি ও তার সন্তান। বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম হুমকি আমার ছেলেকে বাড়ির ভিতরে আটকে রেখে তারা পচা দুধ খেয়ে রেখেছিল। দিনে একবেলা খাবার খেতে দেওয়া হতো। এ সময় মায়ের কথায় সায় দিয়ে এরিকও বললেন টেলিফোনে তাদের হুমকি দেওয়া হতো। আমার আগেই আসার কথা, কিন্তু অনেক বাধা সৃষ্টি হয়েছিল, সেই কারণে আসতে পারিনি। আমার ইচ্ছা যে মা রাজনীতিতে আসুক এবং আমার আব্বার জায়গায় আসুক। 14 বছর পর রংপুরে আসার কারণ হিসেবে জানালেন প্রাক্তন স্বামীর হাতে গড়া দল জাতীয় পার্টিতে সক্রিয় হবার কথা। রাজনীতি করতে গেলে অনেক সাহসের প্রয়োজন, পয়সার প্রয়োজন নাই। আমি বিদেশে, আমারও তো পয়সা নেই, কিন্তু আমার সাহস হচ্ছে আমার সন্তান। আমার সন্তানের বাবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এরিকের সাথে এসেছি এরিকের বাবার কবর জিয়ারত করতে এবং তার কাছ থেকে আমি দোয়া নিতে, আশীর্বাদ নিতে। এরপরে তো আমি আমার ধারা নিয়েই আমি তো এগোবো। এ সময় জাতীয় পার্টির স্থানীয় 2-1 নেতা ছাড়া উল্লেখযোগ্য কাউকে দেখা যায়নি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। অবস্থার উন্নতি হওয়ায় ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এখনও তার ডান পাশ অবশ আছে। সকালে 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে একথা জানান। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইউএনও ওয়াহিদা খানম। শারীরিক অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে, কিন্তু ওনার যে ডাইন পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। ফিজিওথেরাপি চলতেছে, তারপর বাকিটা সময়ের সাথে জবাব দেবে। আমরা ওনাকে আইসিইউ থেকে স্টেপ ডাউন করে এইচডিইউতে নিয়ে গেছি, কিন্তু এইচডিইউতে ওনার নিবিড় পরিচর্যা চলতে থাকে। জ্ঞানের দিক থেকে, ওরিয়েন্টেশনের দিক থেকে স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু যেহেতু ওনার অনেকগুলো আঘাত লেগেছে, মাথায় একটু হালকা ব্যথা আছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 37 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 2202 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,27,359 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,412 জনের। এই পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,44,724 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 2,202 জন। মোট আক্রান্ত 3,27,359 জন। 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন 4,516 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,298 জন। মোট সুস্থ হয়েছেন 2,24,573 জন। টানা 5 দিন ধরে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে পুরোপুরি বন্ধ ফেরি চলাচল। অনেকটা বাধ্য হয়েই লঞ্চ কিংবা স্পিড বোটে ঝুঁকি নিয়ে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। অতিরিক্ত যাত্রী বহনে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গত 5 দিনের ভোগান্তির চিত্র এটি। অনেকেই গাড়ি সহ ঘাটে এসে ফিরে যাচ্ছেন, কেউ বা আবার গাড়ি রেখেই বিকল্প পথ খুঁজছেন। অনেকটা বাধ্য হয়েই বাড়তি ভাড়া গুনে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে লঞ্চ কিংবা স্পিড বোটে পদ্মা পার হচ্ছেন ভুক্তভোগীরা। শুধু তাই নয়, অবৈধভাবে ঝুঁকি নিয়ে চলছে ইঞ্জিন চালিত ছোট ছোট ট্রলার। আবার যে অবস্থা আল্লাহ না করুক, যে কোনো একটা সমস্যা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। নিজেদের নিয়ে আমরা খুবই শঙ্কিত আছি। আমরা যে কোনো মুহূর্তে এভাবে চলতে থাকলে আমরা যে কোনো মুহূর্তে আমরা বিপদের মুখে পড়ে যেতে পারি। যত বেশি যাত্রী হবে তত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বিকল্প হিসেবে পাটুরিয়া দৌলতিয়া ঘাটে বেড়েছে চালক ও যাত্রীদের চাপ। এতে যানবাহনের শ্রমিক আর ব্যবসায়ীরা দুর্ভোগ সহ লোকসানের শিকার হচ্ছেন। এখানে আপনার 7-8 কিলো ধরে জামে রয়েছে। গাড়ির ভিতরে ভাই কাঁচামাল আছে, 4 দিন যাবত এই টার্মিনালে আছি ভাই। এখানে খাবার দাবার অনেক দাম, আমাদের তো ভাই কাজ করে খাই, এত টাকা কই পাবো? যে কোনো দুর্ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
নজরদারি তো অবশ্যই বাড়িয়েছে, আমাদের উপরে প্রেশারটা এরকম চলে আসছে যে এভারেজে প্রত্যেকটা লঞ্চ যেখানে আগে 12 মিনিট 14 মিনিট সময় পেত, সেখানে এখন 8 মিনিট 9 মিনিটে আমাদের একটা লঞ্চ ছেড়ে দিতে হচ্ছে। বর্ষার মৌসুমের শুরু থেকেই কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌপথের পদ্মা নদীতে তীব্র স্রোত ও নাব্যতা সংকট দেখা দেয়। গত কয়েকদিনে পদ্মার পানি কমার কারণে তা ভয়াবহ আকার ধারণ করে। সমস্যা সমাধানে বিআইডব্লিউটি এর 9টি ও পদ্মা সেতুর একটি ড্রেজার পলি অপসারণে কাজ করছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। মহাতান্ত্রিক গুরু সব রোগ সারাতে পারে। টিভিতে এমন বিজ্ঞাপন দেখে টাকা ও স্বর্ণালংকার খুইয়ে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি মাদারীপুরে বেশ কয়েকজন লাখ লাখ টাকা খুইয়ে সর্বশান্ত হয়েছেন। পুলিশ বলছে চট্টগ্রাম থেকে নিয়ন্ত্রিত এ চক্রে 18 থেকে 20 জন সদস্য রয়েছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। দ্বিতীয় ওষুধ পাঠাইলে তখন আমি ওই ওষুধ খাইয়া তখন আবার মহাতান্ত্রিক গুরুর কাছ থেকে মাদুলি সংগ্রহ করে হাতে কিংবা কোমরে দিলে যে কোনো ভয়াবহ রোগ থেকে মুক্তি মিলবে। গত 23 জুন টেলিভিশনের স্ক্রিনে বিজ্ঞাপন দেখানো নম্বরে কল করেন মাদারীপুরের এক গৃহিণী। শরীরের অ্যালার্জি চিরতরে মুক্তির আশায় প্রথমে 320 টাকা বিকাশে দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহণ করেন একটি মাদুলি। পরে তাকে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে তার কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে আদায় করা হয় 58 লাখ টাকা। এই টাকা দিয়ে নিঃস্ব হয়ে বিচারের আশায় সদর মডেল থানায় মামলা করেন তিনি। এই 100টা গরু লাগবে, 100টা চন্দন কাঠ লাগবে, মহিষ লাগবে, এত ছেলে মারা যাবে। বাড়ির আশেপাশে দেখতাম বড় বড় কালো কালো ঘুঘু। তখন আমি কি দিয়ে কি করে আমার যা কিছু সব বিক্রি করে ওরা ওদের আমার দিতে হয়েছে। শুধু এই গৃহিণী নয়, তার মতো অনেকেই টিভিতে প্রচারিত বিজ্ঞাপন দেখে রোগ থেকে মুক্তি পাওয়ার আশায় আটকা পড়েন প্রতারণার ফাঁদে। সদর উপজেলার কালিকাপুর, চরমুগরিয়া, কুমারখালী এলাকার বেশ কয়েকজন প্রতারিত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা এটার বিচার সরকারের কাছে চাই, আগামীতে এরকম যেন কেউ প্রতারণার শিকার না হয়। পুলিশ বলছে কম্পিউটার দিয়ে মানুষের চেহারা পরিবর্তন করে গুরুজি বা জিনের বাদশা বানিয়ে দেয়া হয় চটকদার বিজ্ঞাপন। গত 9 আগস্ট এ ঘটনায় মামলা করেন এক ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে গত 26 আগস্ট 4 লাখ টাকা উদ্ধার সহ এই চক্রের 2 সদস্যকে চট্টগ্রামের রাউজান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতা হাকিম চৌধুরী সহ বাকিদের ধরতে অভিযান চলছে। এই ধরনের চক্রগুলিকে কিভাবে রোধ করা যায় এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা আরো বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গ্রেপ্তার 2 জন জসিমউদ্দিন ও আব্দুর রহমান আমান প্রতারণার কথা স্বীকার করে গত 27 আগস্ট আদালতে জবানবন্দি দিয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। বছর বছর লোকসান গুণেও লাগাম ছাড়া বাড়ছে অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গত 2 মাসের কম সময়ে কোনো কোনো শেয়ারের দাম 6 গুণ পর্যন্ত হয়েছে। এতে অনেক সময় ফাঁদে পড়ছেন বিনিয়োগকারীরা। বাজার সংশ্লিষ্টরা বলছেন অতি ঝুঁকিপূর্ণ শেয়ারকে লাল তালিকাভুক্ত করা যেতে পারে। সেই সাথে বিনিয়োগকারীদের বুঝে শুনে ভালো আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 2 মাসের বেশি সময় চলা সাধারণ ছুটির পর পুঁজিবাজার চালু হয় মে মাসের 31 তারিখে। সেখান থেকে এখন পর্যন্ত বাজার ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেও কোনো কোনো শেয়ারের দাম লাগামহীনভাবে বাড়তে দেখা যাচ্ছে। মেঘনা মিল্ক ও মেঘনা পেট নামের শেয়ার তালিকাভুক্তির পর কখনো লভ্যাংশ না দিলেও গত 2 মাসের কম সময়ে দাম বেড়েছে 70 থেকে 80% পর্যন্ত। একই সময়ে শ্যাম্পুর সুগারের দাম 3 গুণ, জিল বাংলার দাম হয়েছে 6 গুণ। টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান দুলামিয়া কটনের দামও প্রায় দ্বিগুণ হয়েছে 1 মাসের ব্যবধানে। লোকসানে থাকা জিকু বলপেনের দাম হয়েছে 3.5 গুণ। সাফার রিফ্যাক্টরিজের দামও 3 গুণ পার করেছে 2 মাসের কম সময়ে। তুলনামূলক কম পরিশোধিত মূলধনের কোম্পানিতেই এ ধরনের ঘটনা লক্ষ্য করা যায় বলে জানান বাজার সংশ্লিষ্টরা। জেড গ্রুপ এমনিতেই ডিসকারেজ একটা গ্রুপ এবং সেখানে আমরা কিছু করে দিতে পারি যে একেবারে যেগুলো কোম্পানিগুলো বন্ধ কিংবা প্রোডাকশন বন্ধ তাদেরকে আমরা আরো একটা চিহ্নিত করতে পারি যে এগুলো একদম রেড ক্যাটাগরিতে ফেলে দেয়া, যে জেড গ্রুপের মধ্যেও এগুলা নিম্নমানের কোম্পানি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গুজব ও অপপ্রচারে প্রভাবিত না হয়ে পুঁজিবাজারের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এই মার্চেন্ট ব্যাংকার। সম্প্রতিকালে দেখা গেছে কতিপয় প্রতিষ্ঠানের শেয়ার অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং লেনদেন হচ্ছে। তবে এই বিষয়ে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকা প্রয়োজন। ভালো প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে, মৌলভিত্তিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেক কম। পুঁজিবাজারের নিম্নমানের জেড শ্রেণীর প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্প্রতি বেশ কিছু নীতি গ্রহণ করেছে।
হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ইলিশে সয়লাব, বরিশালের মাছের পাইকারি বাজার। সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে খুশি ক্রেতারা। সরবরাহ বাড়ায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন পাইকারি বিক্রেতারা। এদিকে জেলা প্রশাসক ইলিশ ব্যবসায়ীদের আবেদন ঊর্ধ্বতন মহলে তুলে ধরার আশ্বাস দেন। মাহমুদুন নবীর ছবি ও ফিরদাউস সোহাগের তথ্য নিয়ে রিপোর্ট। কেনাবেচার হাকডাকে জমজমাট বরিশালের ইলিশের পাইকারি বাজার। সাগরের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সাধারণত 300 থেকে 500 মন ইলিশ প্রতিদিন আসতো বরিশালের পাইকারি বাজারে। গত এক সপ্তাহ ধরে আসছে প্রতিদিন 3000 মন ইলিশ। সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমেছে, তাতে খুশি ক্রেতারা। প্রচুর ইলিশ উঠছে, অ্যাভেলেবেল এবং দামও রিজনেবল। ক্রয় ক্ষমতার ভিতরে আছে, সাধারণ মানুষ কিনতে পারতেছে। আগে দাম ছিল প্রায় 500 টাকা, 550 টাকা কেজি ছিল, তো ওই মাছ এখন বেশি 250 টাকা করে। ভরা মৌসুমে সরবরাহ বাড়ায় ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন পাইকারি বিক্রেতারা। বাংলাদেশ সরকারের অনুরোধ করব, 2-1 মুষ্টিমেয়কে না দিয়ে এক্সপোর্টটা সারা পৃথিবীতে যেন উন্মুক্ত করে দেওয়া হোক। এদিকে ইলিশ ব্যবসায়ীদের রপ্তানির আবেদনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান জেলা প্রশাসক। ব্যবসায়ীদের যদি আগ্রহ থাকে আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যখন ইলিশের পরিমাণটি বৃদ্ধি পায় তখন সীমিত পর্যায়ে রপ্তানির সুযোগ যেন প্রদান করা হয়। এটি হলে আমাদের জেলেদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হবে। বরিশালের পাইকারি বাজারে 600 থেকে 900 গ্রামের ইলিশ 20,000 টাকা মন, 1 কেজি ওজনের ইলিশ 27,000 এবং 1200 গ্রামের ইলিশ 31,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতেই এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করতে যাচ্ছে সরকার। মুজিব বর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। হেরিটেজ ঘোষণা হলে হালদা নদী বিশ্বে পরিচিতির পাশাপাশি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতির সম্ভাবনা তৈরি হবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। হালদা নদী প্রাকৃতিকভাবে মা মাছ ডিম ছাড়ে বলে দুপারের মানুষকে সমৃদ্ধ করেছে এই নদী। জাতীয় অর্থনীতিতে যার অবদান 800 কোটি টাকা। তাই আবেগের জায়গা থেকে এই নদীকে মৎস্য হেরিটেজ ঘোষণার দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ডিক্লেয়ার করা হবে। এই ডিক্লেয়ার করা হলে এই নদীটা বিশেষ কিছু মর্যাদা পাবে, এই নদীর মৎস্য শিকার বা অন্যান্য কিছু অ্যাটেনশন পাবে। আমার মনে হয় এইগুলো উদ্যোগ নিলে হবে কি হালদা নদী আরও বেশি সুরক্ষিত থাকবে। এমন বাস্তবতায় হেরিটেজ ঘোষণাকে আরও এগিয়ে নিতে নদীর সংশ্লিষ্টদের নিয়ে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা। এ সময় হালদা নদীকে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেতে হলে প্রথমে জাতীয়ভাবে হেরিটেজ ঘোষণার কথা তুলে ধরেন এই নদী গবেষক। যদি র্যাঙ্কিংয়ের দিক দিয়ে সেটা নাম্বার 1 একমাত্র হালদা নদী ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার যোগ্যতা রাখে, সেটার জন্য এই ন্যাশনাল হেরিটেজ হওয়ার পর আমরা সেকেন্ড ধাপে আমরা ওয়ার্ল্ড হেরিটেজের জন্য এটা দাবি জানাতে পারি। এতে মা মাছ ও ডলফিন নিধন, নদীর উপরে ড্যাম নির্মাণ সহ উঠে আসে নানা সমস্যার কথা। এছাড়া সামনে এগিয়ে নিতে সরকারের নানা পরিকল্পনার কথাও বলা হয়। যে নদীতে এইটা থাকবে, এই ডলফিন থাকবে, বুঝতে হবে যে এইখানে পলিউশন নাই। 1, 2 প্রচুর মাছ আছে, কারণ এটা ভোরাসিয়াস ফিডার, এটা প্রচুর মাছ খায়। প্রচুর মাছ না থাকলে সে থাকবে না, এবং পলিউশন থাকলে সে থাকবে না। সুতরাং এই জিনিসটা আমাকে রক্ষা করতে হবে। এটা আছে সুন্দরবনে একটা গ্রুপ, আর এইখানে হালদাতে আছে। সর্বসম্মতভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হবে, যাতে ইন্টারমিনিস্ট্রিয়াল রিলেশনটাও মজবুত হয়। একই সাথে এই হালদার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে পারি। খাগড়াছড়ির পাতাছড়া থেকে নেমে আসা 106 কিলোমিটার দীর্ঘ এই নদীতে প্রাকৃতিকভাবে 4 প্রজাতির মা মাছ ডিম ছাড়ে। এই নদী থেকেই দৈনিক 18 কোটি লিটার পানীয় সরবরাহ করে চট্টগ্রাম ওয়াসা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কাউকে রাস্তায় নামিয়েছে করোনা, আবার কেউ রাস্তায় আছেন বছরের পর বছর ধরে। তাদের পায়ে সচল থাকছে নির্ঘুম ঢাকার নৈশ অর্থনীতি। রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলেও বদলাতে পারেননি জীবনের রং, বরং স্থায়ীভাবেই তাদের গায়ে সেঁটে গেছে দিন এনে দিন খাওয়া শ্রমজীবীর তকমা। শাহাবুর রহমানের ছবিতে জুবাইর ফয়সালের রিপোর্ট। মধ্যরাতে বুড়িগঙ্গায় যাত্রীর অপেক্ষায় মাঝি আফসার আলীর গলায় বড্ড বেদনার সুর। গোটা 5 নৌকা অস্থায়ী ঘাটে ভিড়িয়ে তাদের অজানা অপেক্ষা। আদৌ কি পাবেন যাত্রীর দেখা? তেলগাড়ার রাস্তা ছিল আটকাই দিছে, কোতারাগাড়ার রাস্তা ছিল আটকাই দিছে। এই ঘাট কি খালি লঞ্চ চলাও করলে ঘাট, নৌকা ভিড়ে না জায়গা নাই কা। যদি এই জায়গাটুক পাইতাম আমরা খুশি।
রাত যত গভীর হয় বাদামতলীর ফলের আড়তগুলো ততই জেগে উঠতে থাকে। বেড়ে যায় খালাসি আর শ্রমিকদের ব্যস্ততা। খুব ছোটবেলা থেকেই এখানে ফলের ঝুড়ি আর সংসারের ঘানি একই সঙ্গে টেনে চলেছেন তোফাজ্জল মিয়া। আবার বিক্রমপুরের অরুণ করোনায় কাজ হারিয়ে এখন দুধ বিক্রি করছেন সদরঘাটে। জীবনের রং রূপে পরিবর্তনের কথা বলতেই এসব মানুষ ঝাপসা দেখেন চারপাশ। আমরা গরিব মানুষ ভাই, এই কোনোদিন 200 কাম করি, কোনোদিন 300 কাম করি। করোনার কারণে বেকার বই রয়েছি। ছেলের লেখাপড়া করে, মেয়ের লেখাপড়া করে, হয় না মনে করেন ঋণ টিন করতে হয়। 12 বছর ধরে পথের ধারে সেদ্ধ ডিম বেচে 5 জনের সংসার চালান তুহিন সর্দার। অপেক্ষায় আছেন কবে তার সন্তান আয়ের যোগ্য হবে। আবার বেবি ট্যাক্সির মাধ্যমে 30 বছর আগে রাস্তায় নেমেছিলেন আব্দুস সামাদ। সেখান থেকে বাস ট্রাক হয়ে এখন তার ঠাঁই সিএনজিতে। ভাগ্য বদলায়নি একটুও। যা কামাই করি তাই খরচ হয়ে যায়। আগে কমই ব্যয় হয়েছে, এখন বেশি কামাই করি বেশি খরচ হয়। সংসারের আয় ব্যয় কোনোভাবে আর কি করে দিয়ে চলছে। 10 বছরে 160% বেড়ে দেশের মানুষের মাথাপিছু আয় এখন $2064, 38,500 কোটি টাকা থেকে 20 বছর পর বাজেট এখন 5.5 লাখ কোটিরও বেশি। অথচ আজও আয়ের সঙ্গে ব্যয়ের তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে উঠছেন লাখ লাখ শ্রমজীবী। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে খেয়ে না খেয়ে কোনো মতে দিন কাটছে রাজধানীর অনাথ ও দুস্থ শিশুদের। সংশ্লিষ্টরা বলছেন করোনাকালে কমে গেছে দান ও সহায়তার পরিমাণ। বেশিরভাগ ক্ষেত্রেই এসব শিশুদের খাবার জোটানোই মুশকিল হয়ে পড়ছে। এসানুল হক শাওনের রিপোর্ট। সকালে যায় আলু ভর্তা ডাল। ফরিদপুরের আবরারুল হক বাবা মারা যাওয়ার পর মোহাম্মদপুর বেরিবাঁধের দারুল উলুম বাইতুল জান্নাত মাদ্রাসা ও এতিমখানায় থাকতে শুরু করে। শুরুটা ভালো হলেও করোনার দুর্যোগের ছাপ পড়তে শুরু করেছে তার জীবনে। করোনার আগে খাবার দাবার ভালো মতো হয়তো, করোনার অবস্থার কারণে দেখ সময় হয় না, আবার দেখ সময় হয়, মানে মানুষের যা যায় তাই তো খাই আমরা। কারওয়ান বাজার রেললাইনের কাছে রহমতে আলম ইসলামী এতিমখানায় 800 এতিম ও দুস্থ ছেলেমেয়েদের বসবাস। সরকারিভাবে 326 শিশুর জন্য মাথাপিছু 2000 টাকা করে দেয়া হলেও বাকিদের খরচ চলে দানের টাকায়। করোনাকালে সেই তহবিলে টান পড়েছে। কোনো সময় খাবার পাই, কোনো সময় পাই না, কোনো সময় রাত্রে দেয় না, সকালবেলা দেয়, সবসময় ডাল ভাত খাওয়াটাই আমরা পারি না। এখন ওইভাবে তাদেরকে যে আমরা স্যানিটাইজিং সহ অন্যান্য ব্যবস্থা যতটুকু সম্ভব দিতেছি, কিন্তু পর্যাপ্ত দিতে পারতেছি না। একই অবস্থা বেসরকারি অন্য শিশু পরিবারেও। তবে বেসরকারি এসব প্রতিষ্ঠানের সব শিশুদের এখনই সহায়তার আওতায় আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা। হঠাৎ করে তাদের কষ্ট যে হচ্ছে এরকম না, আমাদের এই কাছে এই ইনফরমেশন নাই যে তারা কম খাচ্ছে। তবে 50 ভাগের বেশি ক্যাপিটেশন গ্রান্ট দেওয়ার সাধারণ যে নীতিমালা, এটিতে পরিবর্তনের এখনো কোনো পরিকল্পনা আমাদেরও নাই। দেশে সরকারি শিশু পরিবার 85টি, নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠান 3928টি, যার প্রায় অর্ধেক শিশু প্রতি মাসে 2000 টাকা করে সরকারি সহায়তা পেয়ে থাকে। কষ্টগাথা সংগ্রামে করোনা যোগ করেছে অনেকটাই বিষাদ। সমাজের বিত্তবানদের সদয় দৃষ্টি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় পারে এসব আধারে থাকা শিশুদের জীবন বদলে দিতে। এসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের 1 মার্চের পর সংযুক্ত আরব আমিরাতে যাদের ভিজিট বা ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ, তাদের আগামী 4 দিনের মধ্যে দেশ ত্যাগ বা ভিসা পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দুবাই ফেরা নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে দেশে আটকে পড়া প্রবাসীদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলে। করোনায় আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জন্য গেল জুলাই মাসে প্রবেশের সুযোগ উন্মুক্ত করে দেশটি, কিন্তু বারবার নিয়মকানুন পরিবর্তনের কারণে বিমানবন্দর থেকেই ফিরতে হয় প্রায় 1000 আবুধাবিগামী প্রবাসীকে। এবার জটিলতা তৈরি হয়েছে দুবাই প্রবেশেও। ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা ঠিক থাকলে কোনো অনুমোদন ছাড়াই যাওয়া যাবে। ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইন্সের এমন আশ্বাসে চড়া দামে টিকিট কাটলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অনেককে। টিকিট কাটছি বলছে যে কথা ছিল যে কি যে মানে কোনো অ্যাপ্রুভাল লাগবে না, কোনো কিছু লাগবে না, বিষয় অ্যাক্টিভ থাকলেই হবে। আমরা একটা টিকিট 1,20,000 1,40,000 টিকিট কাটছি, এখন আমরা কি করব?
ট্রাভেল এজেন্টরা বলছেন এয়ারলাইন্সগুলোর দায়িত্বহীনতার কারণে টিকিট বিক্রি করে বিপদে পড়তে হচ্ছে তাদের। এয়ারলাইন্সগুলোর মধ্যে আমরা হয়রানির শিকার হচ্ছি। সেক্ষেত্রে ওনারা যদি 100% প্রপারলি ভাবে যদি কোনো নিউজ যদি আমাদেরকে প্রোভাইড করতে না পারে তাহলে তো আমরা টিকিট সেল করার কোনো মানে আসে না। এ বিষয়ে জানতে ফ্লাই দুবাই অফিসে গেলে বিমান সংস্থাটির কর্মকর্তারা সময় টেলিভিশনের প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহার করেন। অর্ধশতাধিক যাত্রী ফেরত যাওয়ার বিষয়টি স্বীকার করে বিমানবন্দর পরিচালক জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে। তাদেরও যে প্যাসেঞ্জার রেসিডেন্স ইনফরমেশনে মিসম্যাচ হলে দুবাই থেকে অনুমতি আসে না, এই জন্য তারা ড্রপ হয়ে যায়। অনুমোদন লাগবে না এরকম কেউ বললে সেটা তো এখন তারা উত্তর দিবে। দুবাই ভ্রমণের ক্ষেত্রে দেশটির জেনারেল ডিরেক্টরেট অফ রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি কোভিড সার্টিফিকেট লাগে। আর ইউএইতে প্রবেশের জন্য অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর uaeentry.ica.gov.ae লিংকে গিয়ে গ্রিন সিগন্যাল লাগবে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে লেবাননের বৈরুত বিস্ফোরণের পর দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা আরও প্রকট হয়েছে। বন্ধ হতে বসেছে শ্রমবাজার। মাসের পর মাস বেতন না পাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থের মান কমে যাওয়ায় দেশটিতে থাকার আশা একেবারেই ছেড়ে দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস বলছে প্রবাসীদের সব রকম সহায়তা করা হচ্ছে। গেল কয়েক বছর ধরে নানামুখী সংকটে লেবাননের শ্রমবাজার। আগস্টের ভয়াবহ বিস্ফোরণ এই সংকটের কফিনে শেষ প্যারেকটিও ঠুকেছে। দেশটিতে বাংলাদেশিদের বেশিরভাগেরই কাজ নেই, যাদেরও বা আছে তারা অনেক কম পারিশ্রমিক পাচ্ছেন। দেশে অর্থ পাঠানো তো দূরের কথা, নিজেই 3 বেলা খেয়ে পড়ে থাকতে পারছেন না। বর্তমানে 12-13 ঘন্টা ডিউটি করে শুধুমাত্র খাওয়ার জন্য বেঁচে আছে। কাজের এবং ডলারের সংকট আমরা সবাই অনেক বিপদের মধ্যে আছি আর কি। প্রচুর ভয় আছে এখনো পর্যন্ত, তার ভিতরে রাজনৈতিক সমস্যা। তো আমরা এখন এখানে আর থাকতেও লাভ হবে না। এই অবস্থায় দেশে ফেরাকেই একমাত্র সমাধান দেখছেন তারা। শ্রমবাজারের যে সম্ভাবনা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে লেবাননের, বাংলাদেশের জন্য বিশেষভাবে। যারা দেশে যাইতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এই বিস্ফোরণের পর থেকে কিন্তু বাংলাদেশ এম্বাসি খুব দ্রুত গতিতে কিন্তু কাজ করে, কিন্তু ওনারা কিন্তু বাংলাদেশের লোকগুলা পাঠাচ্ছে। এদেশে থাকাটা আমাদের কোনো লাভবান নাই, যেহেতু এখানে ডলার সংকট বিপুল পরিমাণ বেড়ে গেছে এবং ভবিষ্যতে এটা যে সমাধান হবে তাও কোনো আশা পাচ্ছি না। মাসের পর মাস বেতন না পাওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থের মান কমে যাওয়ায় ধস নেমেছে অর্থনীতিতে। এছাড়া রাজনৈতিক দলগুলোর বিভাজন ও ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর আধিপত্যেও সংকট আরও ঘোলা হয়েছে। লেবাননে 1.5 লাখের বেশি বাংলাদেশির বাস। দূতাবাস বলছে আগ্রহীদের দেশে পাঠাতে সাধ্যমতো কাজ চলছে। খাদ্যপণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রীর পর এবার বৈরুতের ক্ষতিগ্রস্ত ভবনগুলোর জন্য নির্মাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেজর সিনহা হত্যার তদন্ত রিপোর্ট মন্ত্রণালয়ে দাখিল। রিপোর্টে কি আছে জানানো হবে না, চাইলে পাঠানো হবে আদালতে। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় তিতাসের 8 জন বরখাস্ত, কারণ দর্শানো নোটিশ। মৃতের সংখ্যা বেড়ে 27, ছাড়া পেলেন 1 জন। এবং ছেলে এরিককে নিয়ে এরশাদের মৃত্যুর 1 বছর পর রংপুরে বিদিশা। জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় হবার ঘোষণা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।